আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে তৃতীয় অধ্যায়টি আছে সেই তৃতীয় অধ্যায়টি নিয়ে। ইতিপূর্বে আমি দুটি অধ্যায় আলোচনা করেছি এবং অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছি। তো আজকের এই তৃতীয় অধ্যায়টি অনেক বড়, এজন্য এই অধ্যায়টি থেকে আমি দুইটি পার্ট নিব। একটি পার্টে আমরা তৃতীয় অধ্যায়ের পুরোটি আলোচনা করব, আর পরের পার্টে আমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ওকে, চলো শুরু করি আজকের পার্টটি। দেখো, তৃতীয় অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। তোমরা জানো যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন করার জন্য পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, তাই না? সেই যুদ্ধটির নামই হচ্ছে মুক্তিযুদ্ধ, অর্থাৎ মুক্তির জন্য যে যুদ্ধ সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। তো যুদ্ধের সূচনা কিভাবে হয়েছিল সেটা আমরা আজকে জানবো। তার আগে আমরা দেখো, এখানে কয়েকটা আমরা ছবি দেখতে পাচ্ছি। এই যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, আরেকজন হচ্ছে এইচ এম কামরুজ্জামান। এই যে এখানে যে আমরা 6 জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল এই 6 জন ব্যক্তি ছিল সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। হ্যাঁ, সবচেয়ে সর্বাধিনায়ক ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর তার এই 4 জন ছিল হচ্ছে তিনার সহযোগী। তো আমরা চলো আমরা গল্পের মাধ্যমে আমরা এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত আর অন্যটি পাকিস্তান, যেটা আমরা আগের ক্লাসে জেনেছি, তাই না? হ্যাঁ, আমরা জেনেছি যে 1947 সালে যখন হচ্ছে ব্রিটিশরা চলে যায় তখন হচ্ছে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান, এটা আমরা মনে রাখবো। পূর্ব ও পশ্চিম পাকিস্তান এই দুইটা নিয়ে গঠিত হয় কি পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। পশ্চিম পাকিস্তানের লোকরা পূর্ব পাকিস্তানের জনগণের উপর কি করে অত্যাচার ও নিপীড়ন শুরু করে। মনে রাখবে, পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার ও নিপীড়ন শুরু করে। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচে ছকে দেওয়া হলো। দেখো, আমরা এটা কিন্তু মুখস্থ রাখবো, কারণ এটা আমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে 1952 সালের ভাষা আন্দোলন, মানে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছিল। 1971 সালের 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ। আর 1971 সালের 26শে মার্চের মুক্তিযুদ্ধে শুরু হয়েছিল, তাই না? তো এই আমরা এখানে যে 6টা যে তথ্য দেওয়া আছে এই 6টা তথ্যই আমরা মুখস্থ রাখবো, কারণ তোমাকে বলতে পারে যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উল্লেখযোগ্য 6টি ঘটনা সম্পর্কে লেখো। তখন তোমাকে এই 6টি ঘটনা সম্পর্কে যদি তুমি লিখে দিতে পারো তাহলে তোমার অ্যান্সারটি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যেই 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মনে রাখবেন, যদি বলে বাংলাদেশের প্রথম সরকারের নাম কি, সেটার নাম হবে মুজিবনগর সরকার। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম হচ্ছে মুজিবনগর আমবাগানে, 17 এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। তাহলে মুজিবনগর সরকার গঠন হয় হচ্ছে 10 এপ্রিল, আর শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল, 7 দিন পরে। কোথায় শপথ গ্রহণ করে? মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, যেটা আমরা আমবাগান, একটা আমবাগান আছে আমবাগানে, ঠিক আছে? আচ্ছা, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে যদি বলে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি, তাহলে বলতে হবে সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী। দেখো, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, রাষ্ট্রপতির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমদ, আর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন হচ্ছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। হ্যাঁ,
আর H.M. কামরুজ্জামান ছিল হচ্ছে স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী, এটা মনে রাখতে হবে কিন্তু। আর উপদেষ্টা হিসেবে ছিলেন কে? উপদেষ্টা হিসেবে ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রীর নাম কি, অর্থমন্ত্রীর নাম কি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। হ্যাঁ, আচ্ছা। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। ওকে, মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর মানুষ দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, এখন আমরা এখানে দেখো লেখা আছে এসব বলিতে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। শিক্ষকের সহায়তা আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধ বলতে কি বোঝো, আর মুক্তিযুদ্ধের তাৎপর্য কি, যেটা আমরা উপরে দেখলাম যে মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য যুদ্ধ, সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধের তাৎপর্য এটা কি, এটা আমরা এখানে এভাবে করে না বলে আমরা অ্যান্সার শিটে সুন্দর করে সেটা লিখে আমরা দিব। ওকে, তো তারপরে দেখো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের একটা ঘটনাপুঞ্জি তৈরি করো। সেই সময়ের আন্দোলনের বছরগুলোকে চিহ্নিত করো, যেটা তোমরা এখান থেকে 1947 সালের পর থেকে 1952 সালের পরে এগুলো তোমরা দিতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের কোন সময় কোন সালে কি হয়েছিল সেটা আমরা সুন্দর করে এখানে উল্লেখযোগ্য ঘটনাগুলো চলে আসবে। ওকে, তারপর আমরা সেটা অ্যান্সার শিটে সুন্দর করে দেখব। ওকে, এরপরে চলে আসো আরো কিছু করি। পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান শাসনামল সম্পর্কে শোনো। তাহলে আমরা তো আর পাকিস্তান সম্পর্কে সেরকম জানবো না, তাই না? তো আমাদের পরিবারে যারা বড়রা আছে তাদের কাছ থেকে আমরা পাকিস্তান শাসনামলের সম্পর্কে একটু শুনতে পারি। আচ্ছা, মুজিবনগর সরকার কোন তিনটি কাজ করেছিল সেটা সিরিয়ালি এখানে লিখতে হবে। তো আমরা এটা এইভাবে না দেখে আমরা অ্যান্সার শিটে সুন্দর করে দেখব। ওকে, আচ্ছা। এরপরে দেখো দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। আমরা এটা একটু দেখি যে 1971 সালের 11ই জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এটা তোমাদেরকে কিন্তু সুন্দর করে মুখস্থ রাখতে হবে। যদি বলে মুক্তি বাহিনী গঠন করা হয় কত সালে, কত তারিখে, তাহলে বলতে হবে 1971 সালের 11ই জুলাই। এই 11ই জুলাই তারিখটা তোমাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। 11ই জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন এই বাহিনীর প্রধান সেনাপতি। আর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই দুইটা জিনিস মনে রাখতে হবে, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে প্রধান সেনাপতি যিনি ছিলেন হচ্ছে মোহাম্মদ আতাউল গনি ওসমানী, আর উপপ্রধান সেনাপতি ছিলেন হচ্ছে ক্যাপ্টেন এ কে খন্দকার। ওকে, মুক্তি বাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফ নেতৃত্বে কে ফোর্স, তারপর মেজর কে এম শফিউল্লাহ নেতৃত্বে হচ্ছে এস ফোর্স, আর মেজর জিয়াউর রহমান নেতৃত্বে ছিল হচ্ছে জেড ফোর্স। আচ্ছা, এটা আমরা মনে রাখবো কিভাবে, দেখো খালেদ বানানে কিন্তু কে আসে, তাই না? এই জন্য কে ফোর্স। আর শফিউল্লাহর কিন্তু বানানে কিন্তু কি আসে, এস, এই জন্য এটা হবে এস ফোর্স। আর জিয়াউরের যেহেতু জেড দিয়ে আমরা জানি যে জিয়াউর বানানে হচ্ছে ইংরেজিতে জেড দিয়ে বানান করতে হয়, এই জন্য এটা হচ্ছে জেড ফোর্স। মানে নামের প্রথম অক্ষর দিয়ে ফোর্স গুলোর নামকরণ করা হয়। ওকে, আচ্ছা। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এটা মনে রাখবে যে সারা বাংলাদেশকে তখন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিচে সেগুলো দেখানো হলো। এই যে এখানে সেক্টর গুলো দেওয়া আছে, দেখো এই যে সেক্টর গুলো আমাদের বাংলাদেশ ম্যাপে এই সেক্টর গুলো সুন্দর করে দেওয়া আছে। তারপর আমরা এই পাশে আরো ভালো করে বোঝার জন্য দেখো 1 নম্বর সেক্টরটা কি ছিল। এই যে 1 নম্বর সেক্টর হচ্ছে এটা। 1 নম্বর সেক্টরটা কোন কোন জেলা ছিল দেখো, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। এটা নিয়েছিল 1 নম্বর সেক্টর। আমরা কিন্তু মনে রাখবো, হ্যাঁ, কোন সেক্টরে কি হয়েছিল, কোন কোন জেলায় কোন সেক্টর পড়েছিল। 1 নম্বর সেক্টর কোনটা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। ওকে, আর 2 নম্বর সেক্টরটা দেখো তো কোথায়, এইটা, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গায় কি অবস্থিত, এই জায়গায় কুমিল্লা। তাহলে সেক্টর 2 এ ছিল কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ নিয়েছিল আমাদের 2 নম্বর সেক্টর। তাহলে ঢাকাটা কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ 2 নম্বর সেক্টরটা ছিল ঢাকায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, 3 নম্বর সেক্টরটা দেখো আমাদের এই জায়গাটা 3 নম্বর সেক্টর। এখানে কি ছিল, 3 নম্বর সেক্টর ছিল মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ মিলে ছিল হচ্ছে আমাদের 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরটা ছিল হচ্ছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, এই জায়গাগুলো। 4 নম্বর সেক্টরটা দেখো, 4 নম্বর সেক্টরটা কোথায়, এই যে এই জায়গাটাতে উত্তর পাশে। এই জন্য হবে উত্তর সিলেটের সদর এবং দক্ষিণ হবিগঞ্জের মধ্যবর্তী সমস্ত অঞ্চল। আচ্ছা, 5 নম্বর সেক্টরটা ছিল সিলেট জেলার উত্তরাঞ্চল। এই সিলেট জেলার উত্তরাঞ্চল যেটা,
উপরের দিকটাকে ম্যাপে উপরের দিকে উত্তর বলা হয়। এই উপরের দিকের অঞ্চলটাকে আমরা সিলেট অঞ্চলের 5 নং সেক্টর বলতে পারি। 6 নম্বর সেক্টর ছিল রংপুর ও দিনাজপুর, যেটা আমাদের দিনাজপুর জেলা। এই যে দেখো এখানে রংপুর আছে, দিনাজপুর আছে, হ্যাঁ। এখানে এই রংপুর জেলা, দিনাজপুর জেলা ছিল হচ্ছে 6 নং সেক্টরের আন্ডারে, যেখানে পঞ্চগড় আছে। আচ্ছা, 7 নম্বর সেক্টরটা দেখো রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর জেলার অংশবিশেষ। তার মানে দিনাজপুর জেলার অংশবিশেষ মিলে এখানে এই জায়গাটাতে দিনাজপুরের জায়গাতে 6 নং আছে, আবার 7 নং আছে। ওকে, আচ্ছা। 8 নং সেক্টরটা দেখো কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা। 8 নং সেক্টর হচ্ছে কুষ্টিয়া, যশোর এবং খুলনা জেলা। 9 নং সেক্টরটা ছিল বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ, 9 নং সেক্টর। আর বিশেষ একটা সেক্টর ছিল, সেটা হচ্ছে 10 নং সেক্টর। দেখো এই 10 নং সেক্টরে কোনো আঞ্চলিক সীমানা ছিল না, এটা কিন্তু বিশেষ সেক্টর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 10 নং সেক্টরটা ছিল বিশেষ সেক্টর, নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত হয়। নৌবাহিনী অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে আবার 10 নং সেক্টরে তারা ফিরে আসতো। তার মানে এখানে এইটার কোনো নির্দিষ্ট কোনো অঞ্চল ছিল না, এরা যে জায়গায় দরকার হতো সেই জায়গায় যুদ্ধ করে আবার নিজেদের সেক্টরে তারা চলে আসতো। ওকে, আর 11 নম্বর সেক্টরটা দেখো কোথায় আছে। 11 নম্বর সেক্টরটা আমরা দেখি এই জায়গাটা 11 নম্বর সেক্টর হচ্ছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। ওকে, তাহলে আমরা এটা কিন্তু একটু সুন্দর করে আমরা পড়বো, আরো ভালো করে পড়বো এবং মুখস্থ রাখবো। চলো আমরা তারপরে দেখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের যে দক্ষিণ দিকে সেটা হচ্ছে বঙ্গোপসাগর। দেখো আমাদের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে, এই ম্যাপটাতে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো, এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ। মনে রাখবে, মুক্তি ফৌজে কতজন নিয়মিত যোদ্ধা ছিল, সেটা হচ্ছে 30,000। 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল যে বাহিনীটা, সেটার নাম হচ্ছে মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে করেছিল এই মুক্তি ফৌজ। মুক্তি ফৌজ গুলা 30,000 নিয়মিত বাহিনী, এরা 1 লক্ষ গেরিলা এবং বেসামরিক যোদ্ধাদের সাথে তারা একসাথে যুদ্ধ করেছিল। ওকে, আচ্ছা। এখন আমরা দেখো এসব বলিতে কি দেওয়া আছে। শিক্ষকের সহায়তা আলোচনা করে যে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম কি। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম কি তোমরা জানো? কে বলো দেখি। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি, আমি এটা বারবার বলেছি, তারপরে তোমরা যদি না বলতে পারো তাহলে তোমাদেরকে এটা আবার একটু দেখে নিতে হবে, তাই না? তাহলে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম কি তোমরা বলো, আমি বলবো না, এটা তোমরা জানো। এই যে আমি উপরে তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম যে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম এখানে দেওয়া আছে, আমরা নিচে দেখেছিলাম, তাই না? এই যে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম ছিল মোহাম্মদ আতাউল গনি, জেনারেল মোহাম্মদ আতাউল গনি। ওকে, আচ্ছা। তাহলে দেখো এখানে তারপরে প্রশ্নটা কি, দেখো বাংলাদেশ কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল? যুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য, তাই না? তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল, মানে তোমার বাসা কোথায়, তোমার বাসা যেখানে, তুমি দেখবা যে তোমার অঞ্চলটি কোন সেক্টরের আওতায় পড়েছে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। সেক্টর 10 এর প্রধান কাজ কি ছিল, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। তাদের কাজ ছিল যে তারা যেই সেক্টরে তোমার হচ্ছে তাদের প্রয়োজন হতো, তারা সেই সেক্টরে গিয়ে তারা যুদ্ধ করতো, এবং সেই 10 নম্বর সেক্টরটাতে কোনো সেক্টর কমান্ডারও ছিল না, হ্যাঁ। তারা হচ্ছে বিশেষ কাজে তারা ব্যবহার হতো। ওকে, আচ্ছা। এরপরে দেখো মুক্তি বাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, এটা আমরা আমাদের অ্যান্সার শিটে দেখবো। আচ্ছা, এরপর আসো, আরো কিছু পড়িতে দেখা আছে। দেখো জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। তার মানে আমাদের যে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিল, তিনাকে উপাধি দেওয়া হয়েছিল কি বঙ্গবীর, হ্যাঁ, বঙ্গবীর নামে সবার কাছে পরিচিত ছিল জেনারেল ওসমানী। ওকে, 1972 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার সম্পর্কে তোমরা আর কি কি জানো এটা লেখো। তো আমরা এটা অ্যান্সার শিটে সুন্দর করে আরো গুছিয়ে সুন্দর করে লিখতে পারি, তাই না? আচ্ছা, বাক্যটি সম্পূর্ণ করো। মুক্তি বাহিনী ছিল, এটা তোমরা উপর থেকে দেখে এখানে পূরণ করে নিতে পারো। যেহেতু আমাদের এখানে লেখার ব্যবস্থা নেই, আমি তোমাদেরকে জাস্ট এটা দিয়ে দিলাম, না হলে আমরা অ্যান্সার শিটে এটা দেখবো। মুক্তি বাহিনী ছিল কি, এটা। আচ্ছা, এরপর আসো মুক্তিযোদ্ধা। আমরা এবার মুক্তিযোদ্ধাদের সম্পর্কে একটু দেখি যে মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়েন। হ্যাঁ, এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষও এই যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী
বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তার মানে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। হ্যাঁ, এখানে নারী, পুরুষ, কর্মী এবং যারা বিদেশে ছিল সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছিল, তাই না? এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে মহিলারাও রাইফেল নিয়ে তারাও যুদ্ধের মধ্যে যাবে, এই জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখানে দেখো পুরুষরা। আচ্ছা, এরপরে আসো, প্রতিটি সেক্টরেই গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল হচ্ছে, দেখো কি কি নির্দেশনা ছিল, যে অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করবে এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। দেখো, যারা অ্যাকশন গ্রুপ ছিল, যারা মানে কাজ করবে, তাদের কাজ কি? দেখো, অ্যাকশন গ্রুপের কাজ হচ্ছে অস্ত্র বহন করবে, হ্যাঁ, এবং সম্মুখ যুদ্ধে অংশ নেবে। এটাই হচ্ছে অ্যাকশন গ্রুপের কাজ। আর ইন্টেলিজেন্স গ্রুপের কাজ হচ্ছে তারা শত্রু পক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। ইন্টেলিজেন্স গ্রুপ, হ্যাঁ, তারা কি করতো, যে শত্রুরা কোথায় আছে, আজকে কোথায় তোমার হচ্ছে হামলা করতে পারে, হ্যাঁ, কোন দিক দিয়ে বাংলাদেশে কোন অস্ত্র শস্ত্র আসতেছে, এই ব্যাপারগুলো কিন্তু ইন্টেলিজেন্স গ্রুপের কাজ। তারা এই খবরগুলো সংগ্রহ করতেন এবং মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিতেন। ওকে, সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের মধ্যে ছিল জয় বাংলা, বাংলার জয়। এই গানটি কিন্তু সে সময় প্রিয় একটি গান ছিল। আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানটিও খুব জনপ্রিয় ছিল। বা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটাও কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। তারপর হচ্ছে এমন আরো অনেক গান আছে, যেমন জয় বাংলা ধ্বনিটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। তাহলে তোমার কাছে যদি জানতে চাই যে মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল, সেটা হবে জয় বাংলা। আর যদি গান জানতে চায়, তাহলে তোমরা বলতে পারো জয় বাংলা, বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানগুলো ছিল সেই সময় মানুষের প্রিয় গান। আর স্লোগান মানে যেটা বলে সবাই হচ্ছে যে চিৎকার করে উঠে একবারে জয় বাংলা, এইটা ছিল মুক্তিযোদ্ধাদের হচ্ছে প্রিয় স্লোগান। ওকে, আচ্ছা, এবার আসো, এসো বলিতে কি দেওয়া আছে। দেখো, নারীরা কিভাবে মুক্তিযুদ্ধ করেছিল তা শিক্ষকের সহায়তা আলোচনা করো। তোমাদের পরিচিত কোনো ব্যক্তি বা শিক্ষক কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কি, এটা যদি তুমি জানো, তাহলে সেই সম্পর্কে তোমাকে এখন লিখতে হবে। ওকে, এটা আমরা অ্যান্সার শিটে আরো দেখবো। আচ্ছা, এরপর আসো, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের কথাগুলো লেখো। শ্রেণীতে সকলে মিলে গানটি গাও। যেমন আমরা গানটি এভাবে দেওয়া আছে, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্যে আবার অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তোমরা কিন্তু এই গানটি সুন্দর করে পুরোটাই লিখবে, লিখে তারপরে কিন্তু আবার গাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, আরো কিছু করি, যে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। দেখো, সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিল, এটা আমরা উপরে দেখেছি। তারপর দেখো, বাংলাদেশ স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। কেউ সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই আবার গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। এদেশের সকল প্রাণী, সকল শ্রেণী, পেশা, জাতি ও ধর্মের মানুষেরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অল্প কিছু মানুষ শুধু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। ওকে, নমুনা উত্তরের সাথে তোমার নতুন আর কি যোগ করতে পারবে সেটা তুমি এখানে লিখবে। ওকে, এবার আসো, নিজের ভাষায় লেখো মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন। এই যে এইটাই আমরা এখন আমার নিজের ভাষায় আমাকে লিখতে হবে, বা তুমি কি বুঝলে সেভাবে তোমাকে এখন এটা লিখতে হবে। ওকে, এরপর আমরা পরেরটাতে দেখি, পাকিস্তানি বাহিনীর গণহত্যা। আচ্ছা, পাকিস্তানি বাহিনীরা কিন্তু একটা গণহত্যা চালিয়েছিল 25শে মার্চ রাতে, তাই না? সেটাই আমরা এখন দেখবো। দেখো, 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানায় ইপিআর সদর দপ্তর, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ চালায়। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেনি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্যান্য বড় বড় শহরেও আক্রমণ করে। তারা শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ বাঙালি জনগণকে হত্যা করে। পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাস মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। এই 1 কোটির বেশি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। 1 কোটির বেশি মানুষ, মনে রাখবে। হ্যাঁ, আর 30 লক্ষ মানুষ হচ্ছে শহীদ হন, আর 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যা নিহতদের স্মরণে প্রতি বছর 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত করা হয়। তাহলে জাতীয় গণহত্যা দিবস পালিত করা হয় কত তারিখে? 25শে মার্চ। এটা কিন্তু আমরা মনে রাখবো, 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়। জাতীয় গণহত্যা দিবস পালন করা হয় 25শে মার্চ। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা পরে দেখি। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাদের নাম হচ্ছে শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি তারা সংগঠন গড়ে তোলে। আচ্ছা, মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মেধাশূন্য করার পরিকল্পনা করে। হ্যাঁ, এই জন্য 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। কত তারিখে? 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর আমাদের যে শিক্ষক ছিল, শিল্পী ছিল, সাংবাদিক, চিকিৎসক, এদেরকে ধরে নিয়ে যায়। তাদের স্মরণে প্রতি বছর আমাদের 14 ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা, অর্থাৎ তাদেরকে ধরে হত্যা করা হয়। এই হত্যা করার কারণেই আমাদের দেশকে তারা মেধাশূন্য করে দিতে চেয়েছিল বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমে। এই জন্য 14 ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। ওকে, শহীদ বুদ্ধিজীবীরা হলেন, দেখো, শহীদ বুদ্ধিজীবীরা হলেন হচ্ছে সাংবাদিক শহীদ সাবের, তারপর হচ্ছে দানবীর রণদা প্রসাদ সাহা আর ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, সাংবাদিক হচ্ছে সেলিনা পারভিন, সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ, আর চিকিৎসক হচ্ছে আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী ও প্রমুখ। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার পর দেশের এই সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। মানে এদেরকে পাওয়া যায় কিন্তু ওইখানে রায়ের বাজার বধ্যভূমিতে তাদেরকে পাওয়া যায়, মানে কবরস্থ অবস্থায়। ওকে, মানে এদেরকে তারা মেরে ফেলেছিল, এই সব বুদ্ধিজীবীদেরকে তারা মেরে ফেলেছিল। ওকে, কত তারিখে? এটা 14 ডিসেম্বর, মনে রাখবে। এই জন্য 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ওকে, এরপর আসো, মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। শিক্ষকের সহায়তায় আলোচনা করো, এটা আমাদের করতে হবে। এরপর দেখো, মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনীদের নাম লিখতে হবে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী ছিল, যেমন ধরো মুক্তি ফৌজ, হ্যাঁ, তারপর হচ্ছে মুক্তি বাহিনী। আর মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী যেমন আল বদর, আল শামস, এদের নাম এখানে লিখতে হবে। তোমরা এই পাশে মুক্তিযুদ্ধ পক্ষের বাহিনী এবং হচ্ছে বিপক্ষের বাহিনীদের নাম এই পাশে আশা করছি লিখে দিতে পারবে। আচ্ছা, এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীদের ছবি দেওয়া হলো, তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। এখানে দেওয়া আছে কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন, এটা আমাদেরকে লিখতে হবে। এই যে তে দেওয়া আছে, মানে এই যে ইনি হচ্ছেন অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব। এনার নাম হচ্ছে অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব। ওকে, আচ্ছা, খ নাম্বারে হচ্ছে অধ্যাপক মুনির চৌধুরী, এই যে ইনি হচ্ছে অধ্যাপক মুনির চৌধুরী। গ নাম্বারে হচ্ছে অধ্যাপক জ্যোতির্ময় ঘোষ ঠাকুরতা, এই যে ইনি। আর ঘ নাম্বারে দেখো অধ্যাপক রাশিদুল হাসান, এই যে ইনি। আর ও নাম্বারে হচ্ছে সাংবাদিক সেলিনা পারভিন, ইনি। হ্যাঁ, চ নাম্বারে হচ্ছে ডক্টর আলিম চৌধুরী, ইনি। আর ডক্টর আজহারুল হক, এটা হচ্ছে ইনি, 6 নাম্বারে। ওকে, আচ্ছা, বাক্যটি সম্পূর্ণ করো। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে বুদ্ধিজীবীদের স্মরণ করার জন্য। এখানে আমরা বাক্যটি সম্পূর্ণ করতে পারি, তারপর আমরা অ্যান্সার শিটে আরো সুন্দর করে এটা দেখবো। এখানে আমি জাস্ট বললাম, এটা অ্যান্সারটা আমি পুরোপুরি ভাবে তোমাদেরকে বললাম না। হ্যাঁ, বা আমরা এটা পরে দেখতে পারি অ্যান্সারটা। আচ্ছা, এখান থেকে দেওয়া আছে সম্ভবত, এখানেই পাইতে পারি আমরা। তো তারপর আমরা এটা অ্যান্সার শিটে দেখবো। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো, আমরা পরেরটাতে চলে যাই। এটা আমাদের লাস্ট। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। দেখো, মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে 1971 সালের 21শে নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মুক্তি বাহিনী আর মিত্র বাহিনী এই দুইটা মিলে আমাদের একটা যৌথ বাহিনী গঠন করা হয়। মিত্র বাহিনী কারা ছিল? ভারত থেকে যারা আমাদেরকে সাহায্য করেছিল, প্রতিবেশী দেশ ভারত, সেটা তারা ছিল মিত্র বাহিনী। আর আমাদের মুক্তি বাহিনী, এই দুইটা মিলে একটা বাহিনী গঠন করা হয়, সেটা হচ্ছে যৌথ বাহিনী। এটা গঠন করা হয়েছে 21শে নভেম্বর, মনে রাখবে, 21শে
নভেম্বর। আচ্ছা, 1971 সালের 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তানি বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী একসঙ্গে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। কয় মাসের মধ্যে? 9 মাসের মধ্যে। আর কত 16 ডিসেম্বর কি হয়? আত্মসমর্পণ করে। ওকে, ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে, আমাদের যৌথ বাহিনীর পক্ষে ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে ছিলেন যে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। হ্যাঁ, এই দুজনের নাম মনে রাখবে। আমাদের বাহিনীর পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। ওকে, আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন তারা। সাথে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, উপপ্রধান সেনাপতি ছিলেন এখানে। হ্যাঁ, তারপর দেখো রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে এই আত্মসমর্পণ স্বাক্ষরিত হয়। বন্দী করা হয় প্রায় 93,000 পাকিস্তানি সৈন্যকে। কত হাজার? 93,000। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। প্রতি বছর 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। প্রতি বছর 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। ওকে, আচ্ছা, এরপরে দেখো এসব বলিতে কি দেওয়া আছে। মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করে শিক্ষকের সহায়তা আলোচনা করো। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। সেগুলো হলো যে সামরিক বাহিনী, যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে সামরিক বাহিনী, তারপর হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ কিভাবে হয়েছিল, বৈদেশিক সমর্থন ও সহায়তা কিভাবে করা হয়েছিল, মুক্তিযুদ্ধের প্রকৃত কারণটা কি, এগুলো আমাদের কি করতে হবে? আমাদের শিক্ষকের সহায়তা এগুলো আলোচনা করতে হবে। তো তারপর আমরা এটা অ্যান্সার শিটে দেখতে পারি। ওকে, আচ্ছা, এরপর আসো যাচাই করি 1971 সালে এই দিনগুলোতে কি ঘটেছিল। 21শে নভেম্বর কি হয়েছিল, 3রা ডিসেম্বর কি হয়েছিল, এবং 16 ডিসেম্বর কি হয়েছিল। এই 3টা তারিখে কি হয়েছিল। আশা করছি তোমরা এই শূন্যস্থানগুলো সুন্দর করে পূরণ করে দিতে পারবে, উপরের পড়াগুলো যদি তোমরা ভালো করে শোনো। ওকে, আচ্ছা, এরপর আসো আমাদের শেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। এটা আমাদের আজকের শেষ। এটা আমরা খুব ভালো করে মনে রাখবো যে মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এবং 7 জন বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচের তাদের ছবি দেওয়া হলো বীর শ্রেষ্ঠ। তার মানে 7 জন হচ্ছে কি? বীর শ্রেষ্ঠ। ওকে, আমরা 7 জন বীর শ্রেষ্ঠের নাম এখানে দেখবো। দেখো এখানে যে ক খ দেওয়া আছে, এখানে কিন্তু সেই সিরিয়ালি নামগুলো দেওয়া আছে। যেমন ধরো ক তে কি দেওয়া আছে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আমাদের যে 7 জন বীর শ্রেষ্ঠ আছে তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কি? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। খ নম্বরে হচ্ছে কি? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গ নম্বরে হচ্ছে সিপাহী হামিদুর রহমান। ঘ নম্বরে হচ্ছে লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। আর ও নম্বরে হচ্ছে সিপাহী মোস্তফা কামাল। আর চ নম্বরে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল আর রুহুল আমিন। আর 6 নম্বরে হচ্ছে লেন্স নায়ক মুন্সি আব্দুর রব। তোমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ। ক নম্বরে, খ নম্বরে, গ ঘ ও চ, এগুলো সব দেখতে পাচ্ছ তোমরা ছবিগুলা। তার মধ্যে দেখো এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়েছিল। এই 7 জন ছিল কিন্তু বীর শ্রেষ্ঠ, এবং এই 7 জন বাদে আরো যারা ছিল তাদেরকে কিন্তু 3টি ধাপে আরো ভাগ করা হয়েছে। তাহলে টোটাল 4টি ধাপে ভাগ করা হয়েছিল। বীর শ্রেষ্ঠ আমরা 7 জন পাইলাম। আর এরপরে আসলে হচ্ছে বীর উত্তম। বীর উত্তম দেওয়া আছে। তারপরে বীর বিক্রম, তারপর হচ্ছে কি? বীর প্রতীক। এই 4টা ধাপে কিন্তু বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের সময় যারা হচ্ছে সাহসিকতা এবং বীরত্ব প্রদর্শন করেছিল তাদেরকে এই রাষ্ট্রীয়ভাবে তাদের এই 4টা উপাধিতে ভূষিত করা হয়। ওকে, আচ্ছা, সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। এখন আসো এখানে কি দেওয়া আছে এসব বলিতে। মনে করো 7 জন বীর শ্রেষ্ঠর পরিবারের সদস্য তোমাদেরকে তোমরা সংবর্ধনা দিবে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের জন্য তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে একটা বক্তৃতা দাও। এটা তোমাদের নিজে তৈরি করতে হবে। আচ্ছা, এসব বলির বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটি তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে দেখো, এটি ঢাকার অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমাদের মনে হয়? মুক্তিযুদ্ধ জাদুঘরে কি থাকতে পারে? হ্যাঁ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50তম বার্ষিক উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা লেখো। আমাদের যে হচ্ছে সুবর্ণ জয়ন্তী হয়েছিল 50 বছরের কোনো কিছু যদি 50 বছর পূর্তি হয়ে যায়, অর্থাৎ 50 বছর হয়ে যায়, সেই 50 বছরের যে উদযাপনটা সেটাকে আমরা বলি হচ্ছে সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধের যেহেতু 50 বছর অতিবাহিত হয়েছে, এই জন্য মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী হবে। তোমাদেরকে স্মৃতিসৌধ আঁকাতে হবে, এবং স্মৃতিসৌধে যে ফলকগুলো আছে সেই ফলকগুলোতে তোমরা নকশার জন্য কি কথা লিখবে
কি লিখতে পারো সেটা তোমাদের খাতায় লিখে দেখাবে। ওকে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যগুলো মিল করো। দেখো, মুক্তিবাহিনীর প্রধান, তাহলে মুক্তিবাহিনীর প্রধান কে ছিল তোমরা আসলে বলতে পারবে? মুক্তিবাহিনীর প্রধান ছিল হচ্ছে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। আচ্ছা, বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন কতজন? বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন হচ্ছে 7 জন, তাই না? সিপাহী মোস্তফা কামাল ছিলেন একজন বীর শ্রেষ্ঠ। তাহলে আশা করছি তোমরা হচ্ছে এগুলোর অ্যান্সার গুলো তোমরা করতে পারবে। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে আলোচনাটি সেটা। এরপরে চতুর্থ অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের আমি বলেছি তৃতীয় অধ্যায়ের হচ্ছে পার্ট হবে 2টি। আজকের পার্টে আমরা হচ্ছে শুধু আলোচনা করলাম, হ্যাঁ, পড়াগুলো শুধু আলোচনা করলাম। এর পরের পার্টে আমি হচ্ছে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে, এমসিকিউ গুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান, সবকিছুই আমি পরবর্তী পার্টে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানিয়ে দিবে, এবং তোমরা এখান থেকে কতটুকু শিখতে পেরেছো সেটাও জানিয়ে দিবে, এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।